আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর সান কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ ও হৃদরোগ, এবং আপনাদেরকে জানাতে চাই আজ উচ্চ রক্তচাপ দিবস, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। অর্থাৎ এই যে নীরবঘাতক উচ্চ রক্তচাপ, সে বিষয় নিয়ে সচেতন হবার দিন আজ। বাংলাদেশে প্রায় প্রতি 3 জনের মধ্যে একজনের এই উচ্চ রক্তচাপে ভুগছেন, এবং অধিকাংশ মানুষই কিন্তু জানেন না যে তিনি উচ্চ রক্তচাপের রোগী। তাই আজ আমাদের এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ণব কুমার চৌধুরী, এবং এই বিষয়ে যে কোনো প্রশ্নের জন্য আপনারা ফোন করুন 982405 নম্বরে। ডাক্তার অর্ণব কুমার চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সান কলে। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলাম, আজ ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, অর্থাৎ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। নীরবঘাতকের কথা যেটা বলছিলাম, যে অনেকে আসলে জানি না যে উচ্চ রক্তচাপ আছে। তো প্রথমে আসলে শুরু করতে চাই যে কিভাবে বুঝবো যে একজন রোগীর উচ্চ রক্তচাপ আছে। ধন্যবাদ সিদ্রা আপনাকে। তো অনুষ্ঠান শুরু করার আগে আজকে আমি সকল দর্শকদেরকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের শুভেচ্ছা জানাই। সেই সাথে সাথে বাংলাদেশের উচ্চ রক্তচাপের যে ভয়াবহ পরিসংখ্যানটা আছে সেটা একটু তুলে ধরতে চাই। বাংলাদেশের অ্যাডাল্ট পপুলেশনের প্রায় প্রতি 4 জনের, এখন বলা হয় প্রতি 3 জনের একজন উচ্চ রক্তচাপের রোগী। নারী পুরুষের মধ্যে যদি আমি আলাদাভাবে বলতে চাই, অ্যাডাল্ট নারীদের মধ্যে প্রায় 42% উচ্চ রক্তচাপের রোগী এবং পুরুষের মধ্যে প্রায় 37% উচ্চ রক্তচাপের রোগী। এর মধ্যে অনেক ক্যাটাগরির পেশেন্ট রয়েছে। আমাদের দেশের টোটাল যে উচ্চ রক্তচাপের রোগী রয়েছে তার মধ্যে 60% পেশেন্ট জানেই না তার উচ্চ রক্তচাপ রয়েছে। কারণ অধিকাংশ পেশেন্টদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ কোনো লক্ষণই প্রকাশ করে না। এই জন্য এটিকে বলা হয় নীরবঘাতক। আপনার রক্তচাপ যদি নর্মাল লেভেলের উপরে থাকে তাহলে এই উচ্চ রক্তচাপটা আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আস্তে 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 নষ্ট করতে থাকবে। তাই অবশ্যই আমাকে উচ্চ রক্তচাপ সম্পর্কে জানতে হবে এবং নিজের প্রেশারটা কিন্তু রেগুলার চেক আপ করতে হবে, এবং যদি তা নর্মাল লিমিটের বেশি থাকে তাহলে আপনাকে ঔষধ গ্রহণ করতে হবে অথবা আপনার জীবনযাপনের প্রণালী চেঞ্জ করতে হবে। রক্তচাপের কথা যখনই চলে আসে, বিশেষ করে উচ্চ রক্তচাপের কথা, আমাদের তখনই কিন্তু মাথায় আসে আমরা নর্মালি যেভাবে ব্লাড প্রেশার মেশিনে যেটা মাপা হয়, যে আসলে 130 বা 140-এর ঊর্ধ্বে গেলে আমরা ধরি এটা উচ্চ রক্তচাপের রোগী। তো আপনার কাছে একটু জানতে চাই, এই যে পরিমাণটা বা মাত্রাটা সেটা আসলে কেমন, কত হলে আমরা ধরবো যে এটা উচ্চ রক্তচাপ হয়েছে? উচ্চ রক্তচাপ আগে আমেরিকান গাইডলাইন অনুযায়ী বলা হতো, উপরের সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140 মিলিমিটার মার্কারির ওপরে থাকে এবং নিচেরটা যেটাকে আমরা বলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এটা যদি 90 মিলিমিটার মার্কারির ওপরে থাকে, অর্থাৎ 140/90-এর ওপরে থাকে, তাহলে এটিকে উচ্চ রক্তচাপ বলতাম। কিন্তু রিসেন্ট গাইডলাইনে এটিকে আরও কমিয়ে 10 করে কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আপনার রক্তচাপ মেপে যদি সেটা 130 অর্থাৎ 130/80-র ওপরে থাকে তাহলেই আপনি কিন্তু উচ্চ রক্তচাপের রোগী হিসেবে পরিগণিত হবেন। এবং মাপার ব্যাপারটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে অনেক জায়গাতে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যাল যে রোগীগুলো আমরা দেখে থাকি সেখানে অধিকাংশ রোগীর ক্ষেত্রেই দেখি এই ব্লাড প্রেশার মেজারমেন্টে বিভিন্ন ধরনের এরর রয়েছে। তাই আজকে ব্লাড প্রেশার সঠিকভাবে রক্তচাপ মাপার কিছু পয়েন্ট নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আপনার মাধ্যমে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তচাপ মাপার আগে অবশ্যই 15 মিনিট আগে অথবা আধা ঘন্টা আগে আপনার কোনো শারীরিক পরিশ্রম করা যাবে না। শারীরিকভাবে এবং মানসিকভাবে আপনাকে অত্যন্ত ফ্রি থাকতে হবে। কোনো রকম শারীরিক পরিশ্রম বা আপনি জোরে হেঁটে আসলেন, সাথে সাথে ব্লাড প্রেশার মাপা হলো, তখন কিন্তু অবশ্যই ব্লাড প্রেশার আমি বেশি পাবো। অর্থাৎ আধা ঘন্টা আগে আপনাকে ফিজিক্যালি এবং মেন্টালি কুল থাকতে হবে। এজন্য আমরা বলি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এবং দুপুরবেলা রেস্ট নেওয়ার পরে বিকালের দিকে বসা অবস্থায় আপনার প্রেশারটা মাপতে হবে। যখন আপনি বসে থাকবেন আপনার পা দুটো ফ্লোরকে টাচ করবে এবং এক পা আরেক পাকে ক্রস করবে না, এভাবে ক্রস করে বসা যাবে না। পা দুটো অবশ্যই ফ্লোরকে টাচ করবে। পেছনে চেয়ার বা সোফার যে ব্যাক রেস্টটা রয়েছে, ব্যাক রেস্টটাতে আপনাকে সোজা হয়ে হেলান দিয়ে থাকতে হবে, এটা ফ্রিভাবে থাকা যাবে না।
1 ঘন্টা আগে কোনো ধূমপান করা যাবে না, 1 ঘন্টা আগে কোনো চা কফি খাওয়া যাবে না। 1 ঘন্টার মধ্যে চা কফি বা ধূমপান করার পরে যদি আপনি প্রেশার মাপেন তাহলে অবশ্যই কিন্তু প্রেশার বেশি আসবে। প্রেশার যখন মাপবেন তখন আপনার কোনো বাথরুমের চাপ থাকা যাবে না, প্রস্রাবের কোনো চাপ থাকা যাবে না, বাথরুমের কোনো চাপ থাকা যাবে না। যদি চাপ থাকে তাহলে এই কাজগুলো সেরে এসে তারপরে আপনাকে প্রেশার মাপতে হবে। যিনি প্রেশার মাপবেন বা যার প্রেশার মাপা হচ্ছেন তার অবশ্যই হাতে যখন আমরা প্রেশার মাপি এই হাতের সাইজ অনুযায়ী ব্লাড প্রেশারের কাফের কিন্তু একটা মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টটা হতে হবে। অর্থাৎ ছোটদের ক্ষেত্রে ছোটদের কাপ, অ্যাডাল্টদের জন্য একটা আইডিয়াল কাপ আছে সেটা, এবং অতিরিক্ত মোটা ব্যক্তিদের ক্ষেত্রে বড় সাইজের কাপ ব্যবহার করতে হবে। অর্থাৎ এক এক সাইজের কাপ যদি এক এক ব্যক্তির ক্ষেত্রে আপনি ইউজ করেন, অর্থাৎ সঠিক কাপ যদি সঠিক ব্যক্তিদের জন্য যদি আপনি ইউজ না করেন তাহলে ব্লাড প্রেশার মেজারমেন্টে এরর আসবে। এই পয়েন্টগুলো অবশ্যই আপনাকে মাথায় আনতে হবে ব্লাড প্রেশার মেজারমেন্টে। চমৎকারভাবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনি আমাদের দর্শকদেরকে বলে দিয়েছেন যে আসলে উচ্চ রক্তচাপ মাপার কিন্তু অনেক নিয়ম রয়েছে। আমরা আরো শুনবো আপনার কাছে ডক্টর অর্ণব। এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হয়েছে একটি বিরতির পর ফিরে সাথে থাকছি। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। আজ ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে অর্থাৎ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আজ আমরা উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করছি এবং এই বিষয়ে কথা বলবার জন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ণব কুমার চৌধুরী আছেন আমার সাথে। আমরা একটু আগেই উচ্চ রক্তচাপের যে পরিমাপ যেভাবে করা যায় সেই বিষয় নিয়ে এবং সেই নিয়ম নিয়ে আপনি খুব সুন্দর করে বিস্তারিত আমাদের দর্শকদেরকে বলেছেন। এবার একটু চলে আসতে চাই উচ্চ রক্তচাপের ওষুধ নিয়মিত যারা খান বা অনিয়মিত যারা খান সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি। যে আমি শুনেছি যে যারা উচ্চ রক্তচাপের কোনো ওষুধ খান না তাদের থেকে বেশি ঝুঁকিতে রয়েছেন যারা উচ্চ রক্তচাপের ওষুধ অনিয়মিতভাবে খাচ্ছেন, অর্থাৎ যখন বাড়ছে তখন খাচ্ছেন, যখন কমে যাচ্ছে তখন আসলে বন্ধ করে দিচ্ছেন। এতে নাকি স্বাস্থ্যের ঝুঁকি আরও বেশি বেড়ে যায়। কথাটা কি সত্য কিনা? অবশ্যই সত্য। আপনি উচ্চ রক্তচাপ, আমি প্রথমেই বলেছিলাম যে অধিকাংশ মানুষ জানেই না যার উচ্চ রক্তচাপ আছে, কারণ উচ্চ রক্তচাপ অধিকাংশ মানুষের ক্ষেত্রে কোনো লক্ষণ প্রকাশ করে না। তবে কিছু কিছু লক্ষণ থাকতে পারে, যেমন সকালবেলা উঠে মাথার পেছনে ব্যথা করা, ঘাড় টেনে ধরা, বুক ধরফর করা, একটু কাজ করতে গেলে ক্লান্তি ভাব, বুক ব্যথা করা, হঠাৎ করে চোখের দৃষ্টিশক্তি কমে আসা, এই সমস্যাগুলো কিন্তু লক্ষণ আকারে প্রকাশ পেতে পারে। আচ্ছা, উচ্চ রক্তচাপের ওষুধ যদি আপনি রেগুলার না খান, হঠাৎ করে দেখা গেল যে ডাক্তার মেপে বলল যে আপনার ব্লাড প্রেশার 160/100, আপনি উচ্চ রক্তচাপে একটা ওষুধ শুরু করলেন, 10 দিন বা 15 দিন পরে দেখা গেল যে এটা কমে হয়তো 110 বা 70-তে চলে আসলো, তখন আপনি বন্ধ করে দিলেন। আমি অনেক বেশি এই ধরনের রোগী পাই। কিন্তু তাদের যে ক্ষতিটা পরবর্তীতে হয়, তারা এটা উচ্চ রক্তচাপের ওষুধ যখন কোনো ডক্টর প্রেসক্রাইব করবে তাদেরকে অবশ্যই বলে দিতে হবে যে এই ওষুধটা আপনি কন্টিনিউ করবেন। হঠাৎ করে যদি অনেক বেশি কমে যায় কোনো কারণে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ না করে আপনি ওষুধ বন্ধ করবেন না। অর্থাৎ ডোজ কম বেশি হতে পারে। আমি প্রথমে দেখা গেল যে তার গ্রেড 3 হাইপারটেনশন, সেখানে আমি 2টা ওষুধ দিয়েছি, পরবর্তীতে কমে গেল, সে তার লাইফস্টাইল অনুসরণ করলো, পরে দেখা গেল যে আমি ওষুধের পরিমাণটা 2টা থেকে 1টা অথবা ডোজ আমি পরিবর্তন করতে পারবো, কিন্তু কোনোদিন বন্ধ করতে পারবো না। বন্ধ করতে হলে ডক্টরের পরামর্শ অনুযায়ী বন্ধ করতে হবে। এখন যাদের কমে গেল অর্থাৎ নিয়ন্ত্রণে আসলো, তাদের মাথাতে এটা ঢুকাতে হবে যে ওষুধটা খেয়ে কিন্তু আপনার নিয়ন্ত্রণে এসেছে। অর্থাৎ ওষুধটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে এটা আবার আগের অবস্থায় চলে যাবে। তাদের ক্ষেত্রে কি হয়, যারা অনিয়মিত খায় তাদের যখন কমে যায়, যখন তারা হঠাৎ করে বন্ধ করে দিল, অ্যাব্রাপ্টলি এই ব্লাড প্রেশার কয়েকদিনের মধ্যে আরো বেশি বেড়ে যায়। এই যে হঠাৎ করে কমে গেল, বেড়ে গেল, এটা থেকে হঠাৎ করে তার এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে এটাকে আমরা বলি ব্লাড প্রেশার সার্জ। এই সার্জ হওয়ার কারণে কিন্তু তার হঠাৎ করে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, হঠাৎ করে কিডনি বিকলাঙ্গ হওয়া এবং হঠাৎ করে তার কিন্তু অন্ধত্ব হয়ে যেতে পারে। হঠাৎ করে কিন্তু তার চোখের ভিতরে একটা রক্তনালী ফেটে গিয়ে দেখা গেল তার রেটিনাল আর্টারি নষ্ট হয়ে গিয়ে তার কিন্তু ইররেগুলার একটা রক্তচাপের মধ্যে যে কিন্তু যারা খাচ্ছে না তাদের কিন্তু কনস্ট্যান্ট বেশিই থাকতেছে এবং শরীর কিন্তু সেই উচ্চ রক্তচাপে অ্যাডাপ্ট করে নিচ্ছে। সুতরাং যারা খায় না
আর যারা অনিয়মিত খায় তাদের ঝুঁকি হওয়ার সম্ভাবনাটা কিন্তু বর্তমানে বেশি, একেবারে বেশি। এবং আমি যতটুকু শুনেছি যে তারা যখন হচ্ছে স্ট্রোক করেন অথবা হচ্ছে হৃদরোগের যে কোনো ঝুঁকিটা হয় সেটা আরো বেশি দ্বিগুণ আকারে বেড়ে যায় এবং সেটা আরো বেশি মারাত্মক হয়। জি, যারা জি। হচ্ছে ইরেগুলার হচ্ছে উচ্চ Irregular। রক্তচাপের ওষুধ খাচ্ছেন, আশা করছি যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন তারা যদি উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে থাকেন তাহলে অবশ্যই অনিয়মিত খাবেন না এবং আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া সেই উচ্চ রক্তচাপের ওষুধ কোনোভাবেই বন্ধ করা যাবে না। আমরা এবার একটু ফিরে আসতে চাই যে এই মুহূর্তে তরুণদের মধ্যেও কিন্তু উচ্চ রক্তচাপের ঝুঁকিটা অনেক বেশি। আপনি যে পরিসংখ্যানটা আমাকে দিলেন যে আসলে প্রতি 3 জনের মধ্যে একজনেরই কিন্তু এখন উচ্চ রক্তচাপটা দেখা যাচ্ছে, তাদের মধ্যে একটা বড় অংশ জুড়ে তরুণরাও রয়েছে। অবশ্যই। তো তরুণদের মধ্যে কেন আসলে এই বয়সটাতে এসে উচ্চ রক্তচাপের ঝুঁকি এত বেশি বেড়ে গিয়েছে? এটা হয়েছে আসলে বর্তমান প্রেক্ষাপটে গ্লোবাল আরবানাইজেশন এবং গ্লোবালাইজেশনের কারণে। বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের হাতের নাগালে চলে আসার কারণে আমরা ফিজিক্যালি একেবারে ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছি। এই ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির কারণে আমাদের শরীরের ওজন বেড়ে যাচ্ছে এবং যখন শরীরের ওজন বেড়ে যাচ্ছে তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজগুলো বাসা বাঁধছে। বিশেষ করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তের উচ্চ কোলেস্টেরল, কিডনির সমস্যা, ক্যান্সার, এই সমস্যাগুলো আমাদের শরীরে বাসা বাঁধতেছে। তরুণদের মধ্যে সবচেয়ে মূল কারণগুলো হলো এই ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, দ্বিতীয় মূল কারণ হলো তাদের বিভিন্ন মাদকে আসক্ত এবং 3 নম্বর কারণটি হলো তাদের বিভিন্ন হতাশা। বর্তমানে তরুণরা তারা যে কোনো ছোটোখাটো কারণ নিয়ে পূর্বে তাদের যে পূর্বপুরুষরা ছিল তাদের তুলনায় অনেক বেশি, আমার কথা বলতে পারেন হয়তো অনেক বিষয় নিয়েই আমরা কিন্তু অনেক স্ট্রেসড থাকি। এই মানসিক চাপই থাকি। এই মানসিক চাপ কিন্তু ডাক্তার অত্যন্ত অর্ণব, আমি গুরুত্বপূর্ণ। আপনার এই বিষয়ে আরো একটু শুনতে চাই, তবে এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনাকে গুরুত্ব দিয়ে ওনার প্রশ্নটা একটু আমরা নিয়ে নিতে চাই। প্রথমে দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। জি হ্যালো। জি দর্শক শুনতে পাচ্ছি। জি, আমি জামালপুর থেকে আদনান বলছি। জি আদনান, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার মার কি প্রেশার, সবসময় হাই প্রেশার থাকে। আচ্ছা, তো আপনার ওনার- মায়ের সবসময় হাই প্রেশার থাকে? জি জি, যখন হাই প্রেশার হয় তখন ওনার নাক দিয়ে এবং মুখ দিয়ে রক্ত আসে। আচ্ছা, আপনার কি কোনো প্রশ্ন আছে ওনার কাছে? হ্যাঁ, জি, আদনান সাহেব, ওনার কাছে প্রশ্ন হচ্ছে যে এখন নাক দিয়ে এবং মুখ দিয়ে ওনার রক্ত আসে, মানে জমাট বাঁধা রক্ত, এখন কি করা যায় এই বিষয়ে? আচ্ছা আদনান সাহেব, অত্যন্ত ধন্যবাদ। উচ্চ রক্তচাপের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো যে হঠাৎ করে ব্লাড প্রেশার যখন বেশি বেড়ে যায় তখন আমাদের নাকের ভিতরে যে ছোট ছোট ক্যাপিলারিগুলো থাকে সেগুলো ফেটে গিয়ে কিন্তু এরকম ব্লিডিং হতে পারে, এমনকি বমির সাথেও রক্ত আসতে পারে। তো এই সময় যদি হয়, এটার প্রতিরোধ ব্যবস্থা হলো তার রক্তচাপ অবশ্যই 130/80 নিচে রাখতে হবে। এটা রাখার জন্য তাকে যদি একটিতে না হলে দুইটিতে না হলে 3 ধরনের বা 4 ধরনের ওষুধে আমরা যেতে চাই। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার উচ্চ রক্তচাপ কন্ট্রোলে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু উচ্চ রক্তচাপের ওষুধগুলোর ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অবশ্যই তার টার্গেট হলো 130/80 নিচে রাখতে হবে, 130/80 অথবা এর নিচে রাখতে হবে। এবং হঠাৎ করে যদি তার উচ্চ রক্তচাপ বেড়ে গিয়ে নাক দিয়ে বা মুখ দিয়ে যদি ব্লিডিং হয় তাহলে অবশ্যই নাকটা চেপে ধরতে হবে। নাকের উপরে যদি আপনার আশেপাশে যদি ফ্রিজ থেকে যদি কোনো বরফ বান সেগুলো নাকের উপরে একটা ন্যাকড়ার ভিতরে দিয়ে নাকের উপরে এরকম চাপ দিয়ে ধরে রাখতে হবে, কারণ ঠান্ডাতে এখানে যে ছোট ছোট রক্তনালীগুলো থাকে এগুলো সংকুচিত হয়ে অনেক সময় ব্লিডিং বন্ধ হয়ে যায় এবং দ্রুত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে দ্রুত আপনাকে হসপিটালে চিকিৎসকের যেতে কাছে হবে। নিয়ে যেতে হবে। আশা করছি আপনার উত্তরে আমাদের যে দর্শক ফোন করেছিলেন তিনি উপকৃত হয়েছেন। এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, আবার এসে আলোচনায় ফিরবো। দর্শক সময় হচ্ছে একটু বিরতির, সাথেই থাকুন। দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। আমরা এই মুহূর্তে হচ্ছে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে নিয়ে কথা বলছি, উচ্চ রক্তচাপ নিয়ে বিষয়ে কথা বলছি এবং কথা বলবার জন্য সাথে আছেন ডাক্তার অর্ণব কুমার চৌধুরী। একটু আগেই হচ্ছে একজন দর্শক কল করেছিলেন এবং সেই উত্তরটা আপনি দিলেন। সেই সুর ধরে আরেকটা প্রশ্ন করতে চাই, যিনি বলছিলেন যে রক্ত যদি হচ্ছে নাক থেকে বের হয় বা মুখ থেকে রক্ত বের হয়, তো এই সময়টাতে আসলে যখন রোগীর এই অবস্থা বারবার হয় এটা আসলে কি ইন্ডিকেট করে, রোগীটা আসলে কোন দিকে যাচ্ছে? এটা ইন্ডিকেট করে যে তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নাই। এখন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা গ্রহণ করতে হবে। আচ্ছা, এবার চলে আসি আমরা তরুণদের নিয়ে একটু আগে কথা বলছিলাম। আপনি যেটা বলছিলেন যে এখনকার তরুণদের মধ্যে আসলে মানসিক চাপটা অনেকাংশে বেড়ে গেছে এবং পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু দেখা যায় যে অনিয়মিত ঘুম বা সময়মতো না ঘুমানো, এটি কি উচ্চ রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে কিনা বা হৃদযন্ত্রের অন্যান্য যে ঝুঁকি রয়েছে সেটির কারণ হয়ে দাঁড়াতে পারে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে আগে আমরা বলতাম একজন পূর্ণবয়স্ক মানুষের 6 ঘন্টা ঘুম হলেই হবে। এখনকার বর্তমান যে গাইডলাইনগুলো আছে সেখানে কিন্তু ঘুমের টাইমটা আরো 2 ঘন্টা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ এখন কিন্তু 7 থেকে 9 ঘন্টা সাউন্ড স্লিপের কথা বলা হয়েছে। সাউন্ড স্লিপ অর্থাৎ ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব হওয়া যাবে না। ঘুমের মধ্যে আমাদের বর্তমানে একটা সমস্যা প্রকট আকারে দেখা দিয়েছে, সেটা হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অতিরিক্ত স্থূলতা থেকে শুরু করে নাক থেকে আমাদের শ্বাসনালী পর্যন্ত যে কোনো জায়গায় অবস্ট্রাকশনের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো এই সমস্যাটা এখন দেখা যাচ্ছে যে অধিকাংশ পেশেন্টদেরই কিন্তু আছে। অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন হয়তো 9 ঘন্টা, কিন্তু আপনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট, তাহলে আপনার কিন্তু সাউন্ড স্লিপ হচ্ছে না। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্টটা পরবর্তীতে উচ্চ রক্তচাপ থেকে শুরু করে হার্টের যে কোনো সমস্যায় কিন্তু ভুগতে পারেন। হার্টের যে কোনো ধরনের অ্যারিথমিয়া, করোনারি আর্টারি ডিজিজ অর্থাৎ হার্টে ব্লক থেকে শুরু করে যে কোনো সমস্যা তার হতে পারে এবং অন্যান্য সমস্যাও হয়। এই জন্য বর্তমানে সাউন্ড স্লিপের জন্য আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে এটার গুরুত্বপূর্ণ ডায়াগনোসিস করতে হবে এবং এটা চিকিৎসা নিতে হবে। এবং এটা চিকিৎসাও কিন্তু বাংলাদেশে আছে অ্যাভেলেবেল। একটা মেশিন আছে যেটাকে আমরা বলি সিপ্যাপ এবং বাইপ্যাপ মেশিন। এই মেশিনটা নিয়ে আপনাকে রাতের বেলা ঘুমাতে হবে যদি আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে। আচ্ছা, এবার একটু চলে আসছে, সামনেই হচ্ছে কোরবানি ঈদ রয়েছে এবং হচ্ছে যাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে তাদের জন্য হচ্ছে আপনি কি সতর্কতা দিতে চান বা হচ্ছে তাদের জন্য স্বাস্থ্য বিষয়ে কি পরামর্শ আপনি দিতে চান, যে আসলে উচ্চ রক্তচাপের রোগী হোক বা হৃদযন্ত্রের হচ্ছে যাদের ঝুঁকি রয়েছে তাদের যে কোনো ঝুঁকি যাতে এড়াতে পারে সেই বিষয়ে কি পরামর্শ থাকছে আপনার? ভেরি গুড। যে কোনো চিকিৎসারই কিন্তু 2টা পার্ট থাকে, 3টা পার্ট আমি বলবো। যে একটা হলো লাইফস্টাইল মডিফিকেশন, 2 নম্বরটা হলো মেডিকেল ট্রিটমেন্ট এবং 3 নম্বরটা হলো সার্জিক্যাল অথবা ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট। প্রথমটিতে আসি যে উচ্চ রক্তচাপের লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার যদি অতিরিক্ত ওজন থাকে ওজনটাকে কমিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত আপনার খাবার দাবার চেঞ্জ করতে হবে, যেমন যেটাকে আমরা বলি ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, যেটা আমাকে সংক্ষেপে বলি ড্যাশ ডায়েট। এই ড্যাশ ডায়েটের মধ্যে বিভিন্ন ধরনের শস্য দানার পরিমাণ বাড়াতে হবে, শর্করার পরিমাণ কমাতে হবে, ভাত রুটি চিনি মুড়ি এগুলোর পরিমাণ কমাতে হবে। অনেকে বলে ভাত খায় না রুটি খায়, কিন্তু ভাত এবং রুটি কিন্তু ইকুয়াল। সুতরাং এই শর্করা জাতীয় খাবার কমাতে হবে, চিনির পরিমাণ কমাতে হবে, প্রোটিন জাতীয় খাবার আপনি বাড়াতে পারেন এবং অতিরিক্ত যেগুলো স্যাচুরেটেড ফ্যাট সেগুলোর পরিমাণ কমাতে হবে। কিছু কিছু ফ্যাট আছে আনস্যাচুরেটেড এবং ভেজিটেবল ফ্যাট, সেগুলো ভালো, সেগুলো আপনি খেতে পারবেন। তেলের পরিমাণটা এখানে কেমন থাকছে? তেলের পরিমাণটা কি কমাতে হবে নাকি বাড়াতে হবে? অবশ্যই তেলের পরিমাণ কমাতে হবে। আমরা যে ধরনের তেলই ব্যবহার করি না কেন, সরিষার তেল বা সয়াবিন তেল যেটাই ব্যবহার করি না কেন কমাতে হবে। আচ্ছা, অলিভ অয়েল নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে অনেকে বলেন যে হৃদরোগের ঝুঁকি যাদের রয়েছে বা হচ্ছে হৃদরোগী রয়েছেন যারা, তাদের ক্ষেত্রে অলিভ অয়েলটা তুলনামূলক কিছুটা স্বাস্থ্য ঝুঁকি কমায়, কথাটা কি সত্য? হ্যাঁ, বেটার। অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল এগুলো তুলনামূলকভাবে ভালো। তবে যেই তেলই হোক না কেন এই তেলের মধ্যে অনেক ধরনের জিনিসপত্র মেশানো হয়। কি মেশানো হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে কতটুকু স্যাচুরেটেড ফ্যাট আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন সানফ্লাওয়ার অয়েলের মধ্যে যদি আপনি এটা বাজারজাত করার সময় যদি অনেক কিছু মিশিয়ে দেন, স্যাচুরেটেড ফ্যাট মেশান, তাহলে এটা তো আনহেলদি হয়ে গেল। এটা খুব ইম্পর্টেন্ট। এবং যেই তেলেই রান্না করুন না কেন এই তেলকে যদি আপনি বারবার হিট করেন তাহলে এখানে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট তৈরি হয়। এই জন্য ভাজা পোড়ার জন্য আপনি যে তেলটা ব্যবহার করবেন এটা দ্বিতীয়বার আর ব্যবহার করবেন না, কারণ আমরা তো তেল নষ্ট করতে চাই না। ভাজা পোড়ার জন্য যে তেলটা থাকে সেটা কিন্তু আমরা পরবর্তীতে অন্য রান্নায় ব্যবহার করি। অন্য রান্নায় এই ব্যবহারটা কমাতে হবে, সেটা যেই তেলই হোক না কেন। কারণ একই তেল বারবার গরম করলে সেখানে ট্রান্স ফ্যাট তৈরি হয়, যেটা আমাদের হার্টের জন্য, আমাদের ব্রেনের জন্য, আমাদের কিডনির জন্য খুব খারাপ, অতিরিক্ত ক্ষতিকর। আমরা একেবারে হচ্ছে অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। আমি যেটা জানতে চেয়েছিলাম যে আসলে এই যে ঈদের সময়টাতে এসে যাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন, একটু ছোট করে জানতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের সময় যে আমরা ঢাকা থেকে মুভ করে যে বাসাতে যাই, এই জার্নির সময়টাতেও কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত, হাইয়েস্ট সতর্কতা অবলম্বন করা উচিত আমি মনে করি। এবং এই যে যাওয়ার আসার যে পেরেশানি, এটার কারণেও কিন্তু অনেকের উচ্চ রক্তচাপ বেড়ে গিয়ে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, কিডনি অকেজো হয়ে যেতে পারে। এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আসা যাওয়ার জার্নিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ঝুঁকি মুক্ত হতে হবে। দরকার হলে আপনি এবার গেলেন না, কিন্তু যদি যান তাহলে আপনাকে অবশ্যই ঝুঁকিমুক্তভাবে যেতে হবে। যাওয়ার পরে ওখানে গিয়ে যে খাবার দাবারগুলো খাবেন সেগুলো আপনাকে সতর্কতার সহিত গ্রহণ করতে হবে। যেই সমস্ত খাবারে অতিরিক্ত সল্ট রয়েছে বা লবণ রয়েছে সেই লবণগুলো আপনাকে কমাতে হবে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির কিন্তু সারাদিনে 1 টেবিল চামচ অর্থাৎ 5 গ্রামের বেশি কিন্তু লবণ গ্রহণ করা উচিত নয়। তাই লবণ গ্রহণের পরিমাণ কিন্তু কমাতে হবে এবং বিভিন্ন ধরনের প্যাকেট জাতীয় খাবার সেগুলো কমাতে হবে।
এগুলোতে এবং সল্টের অবশ্যই হচ্ছে কন্ডিশন জি ঈদকে সামনে রেখে হচ্ছে কোরবানির মাংসের কোরবানির যে ক্ষেত্রে মাংস কিন্তু এটা একটু নিয়ন্ত্রণ করতে হবে। এটা আপনাকে নিয়ন্ত্রণ এবং এখানে লবণের পরিমাণ বা মশলা কম দিয়ে এবং তেল কম দিয়ে রান্না করতে হবে এবং দৃশ্যমান যে ফ্যাট থাকে সেই ফ্যাটের পরিমাণ বা চর্বি বাদ দিয়ে খেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর অর্ণব আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং উচ্চ রক্তচাপ নিয়ে বিস্তারিত এত সুন্দর করে আলোচনা করবার জন্য। আশা করছি আজকের আয়োজনটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই উচ্চ রক্তচাপের বিষয়ে আরও অনেক কিছু জানতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন ডক্টর অর্ণবের কথা, তিনি উচ্চ রক্তচাপ নিয়ে আমাদের সাথে আজ বিস্তারিত আলোচনা করছেন। একই কথা আপনাদেরকে বলবো দর্শক, রক্তচাপ মাপুন, নিজেকে সুস্থ রাখুন এবং নিজের হৃদয়কে নিরাপদে রাখুন। আজকের জন্য এইটুকু দর্শক, আবারও দেখা হবে রবি, সোম এবং মঙ্গলবার ঠিক 3:30টায়।